দেখো আজকের ক্লাসে যে অঙ্কগুলো আমি তোমাদের করাবো এখান থেকে তোমাদের পরীক্ষাতে কিন্তু কোশ্চেন আসবেই। যে অঙ্কগুলো আজকে আমি করাচ্ছি দেখবে এখান থেকে অনেক কোশ্চেন তুমি পরীক্ষাতে কমন পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে চলো প্রথম অঙ্কটা কি বলেছে ভালো করে পড়ো। 1-এর 7 এবং 3-এর 7-এর মধ্যে একটি মূলদ ও একটি অমূলদ সংখ্যা লেখো। তাহলে খুবই সহজ একটা অঙ্ক। যখন দুটা সংখ্যার মধ্যে একটা মূলদ সংখ্যা তোমাকে চাইবে, তুমি যেটা করবে একটি মূলদ সংখ্যা এইটা দেখেই তুমি বলতে পারবে যে 1 আর 3-এর মধ্যে 2 আছে, নিশ্চয়ই 2-এর 7 হবে। খুবই সহজ। অথবা আরেকটা নিয়ম কি, 1-এর 7 আর 3-এর 7 এই দুটা সংখ্যার মধ্যে আমাদের একটা মূলদ সংখ্যা চাইছে, তুমি এটাকে যোগ করে 2 দিয়ে ভাগ করে দাও, তাহলেই তুমি একটা মূলদ সংখ্যা পেয়ে যাবে। তাহলে যোগ করলে দেখো লসাগু যখন করবে 7 আসবে, উপরে 3 আর 1 4, নিচে আছে 2। তাহলে এইটাকে যখন তুমি কাটাকুটি করবে 4-এর 7 গুণিত 2-এর নিচে কিছু নেই মানে 1 আছে, ঘুরিয়ে লিখো মানে উল্টিয়ে লিখো 1-এর 2, 2 2-এ 4, 2-এর 7 তুমি পাবে। যখন এরকম দুটা সংখ্যা বলে দিবে দিয়ে বলবে একটা মূলদ সংখ্যা বার করো, তাহলে যোগ করে 2 দিয়ে ভাগ করে দাও, তাহলেই একটা মূলদ সংখ্যা তুমি পেয়ে যাবে। ঠিক আছে, এইটা একটা প্রসেস। এরপর আমাদের চাইছে একটি অমূলদ সংখ্যা। তাহলে প্রথমেই তোমাকে কি করতে হবে, আগে ভাগ করতে হবে। তাহলে 0.0 আর এখানে একটা 0 দিয়ে দাও। 7 × 7 3 30, 4 7 28, 2 20, 7 2 14, 6 60, তাহলে 27 56, 4 40, 7 5 35, 5 50, 7 7 49, 1 10। এই যে দেখো 10 চলে এসছে, মানে এখান থেকে দেখো এখানে প্রথমে 10 ছিল, মানে আবার শুরু হয়ে যাবে, দেখতে পেয়েছো? পরে যখন আমরা করতে যাবো ঠিক 7 × 7 আসবে, দেখো 3 30, দেখতে পেয়েছো? এই যে 30, এইভাবে আবার চলবে। তাহলে এইটা আমরা আর করবো না, এরকম ডট ডট দিয়ে যাব। তাহলে কি লিখবো, এই 1-এর 7 সমান, অতএব 1-এর 7 সমান এইটাকে আমরা লিখবো 0.142857। এতদূর লিখে তুমি এখানে একটা পৌনঃপুনিক দাও, এখানে একটা পৌনঃপুনিক দাও, কারণ এই জিনিসটা দেখো পরে আবার রিপিট হয়ে যাবে। এই যে 7-এর পর আবার 1 এসছে, দেখতে পেয়েছো? এই জিনিসটাই আবার আসবে, ওই জন্য প্রথম আর শেষ এইভাবে পৌনঃপুনিক দিয়ে দাও। 1-এর 7 আমাদের কমপ্লিট হয়ে গেল। নেক্সট আমরা দেখব 3-এর 7। তাহলে এখানটায় আমরা আবার ভাগ করছি, দেখো তাহলে 0. এখানে 0, এই যে 30, তাহলে এখান থেকে চলবে, তাহলে 4 7 28, 2 20, 7 2 14, 6 60, 27 56, 4 40, আবার 7 5 35, 5 50, আবার 7 7 49, 1 10, 7 1 7, 3 30, এই যে 30 চলে এসছে দেখো আবার। তাহলে এইটা আবার কিন্তু ঘুরে ঘুরে আসবে, তাহলে এইভাবে ডট ডট করে চলবে। তাহলে এইটাকে তুমি কি লিখবে, 3-এর 7 সমান 0. দেখো কিভাবে আমি লিখছি, 4 2
8 5 7 1, তারপর আবার কত আসবে? আবার 4 আসবে। ওই জন্য এখানে একটা পৌনঃপুনিক, এখানে একটা পৌনঃপুনিক, মানে এই জিনিসটাই আবার ঘুরে ঘুরে আসবে। তাহলে এই দুটার মাঝে তোমাকে এমন সংখ্যা লিখতে হবে, বলেছে দেখো অম্লজ সংখ্যা। তাহলে অতএব অম্লজ সংখ্যাটা আমরা কি লিখব? এখানটা আমি লিখে দিচ্ছি, অতএব অম্লজ সংখ্যা, মানে ওই দুটার মাঝে অম্লজ সংখ্যা তুমি কি লিখবে? এখানে দেখো 0.14, এখানে দেখো 0.42, দেখতে পেয়েছো? তুমি প্রথম দুটাকে ভাবো, এই দুটাকে, এখানে আছে 4 2, এখানে আছে 1 4, তাহলে এই দুটার মাঝে অনেক সংখ্যা আছে। আমি যদি এরকম লিখি 0.21, কারণ এই দুটার মাঝে দেখো 2 1 আছে, এইটা লিখার পর তুমি এইভাবে লিখে দাও 2 1 1, একটা করে বাড়ি বাড়ি চলে যাও, আবার 2 1 1 1, ঠিক আছে, আবার 2 দিয়ে শুরু হবে, এরকম ডট ডট করে চলবে। তাহলে এইটাই হচ্ছে অম্লজ সংখ্যা। যেটা লিখবে এরকম বারবার 2 1 1 2 1 1 1 এইভাবে চলবে। বুঝতে পেরেছো? তাহলে যখন পরীক্ষাতে থাকবে তুমি এইভাবে দেখিয়ে দাও। দেখে নাও অঙ্কটা, খুব সহজ একটা অঙ্ক। নেক্সট চলে যাচ্ছে আমরা পরের অঙ্কে। এই অঙ্কটাও তোমাদের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক। অঙ্কটা কেউ ছেড়ে যাবে না, খুব ভালো করে করবে। বলেছে এই দুটার মধ্যে কোনটা বৃহত্তম? দেখো 3 3 আর এখানে 3 আছে, এইটার মানেটা কি? এইটার মানে আর এইটার মানে কত হবে বলো? যখন এই যে ব্র্যাকেট দিয়ে দিয়েছে, দেখতে পেয়েছো, এই যে ব্র্যাকেট, মানে এই দুটার গুণ হবে সূচকের নিয়ম অনুযায়ী। তাহলে 3 টু দি পাওয়ার 3 এর সঙ্গে 3 গুণ করো, নিশ্চয়ই 9 হবে। তাহলে 3 টু দি পাওয়ার 9 এইটার মানে। আর এইটা মানে কত? 3 টু দি পাওয়ার, এইটার পাওয়ারে দেখো 3 আছে, তাহলে 3 টু দি পাওয়ার 3 মানে কত? 27। তিনটা 3 এর গুণ 27। যখন ব্র্যাকেট থাকবে এই দুটার গুণ করে দাও, যখন ব্র্যাকেট না থাকবে এই 3 এর কিউব তোমাকে লিখতে হবে। তাহলে এই দুটার মধ্যে কে বড়? এখানে আছে দেখো 27, এখানে আছে 9। তাহলে আমরা কি জানি? যেহেতু 27টা 9 এর থেকে বড়, এই যে 27 9 এর থেকে বড়, তাহলে অতএব আমরা বলতে পারবো, অতএব আমরা বলে দিচ্ছি যে 3 টু দি পাওয়ার 27 নিশ্চয়ই 3 টু দি পাওয়ার 9 এর থেকে বড় হবে। তাহলে এইটা যদি বড় হয় তাহলে নিশ্চয়ই এইটা এখান থেকে এসছে, তাহলে এইটা বৃহত্তম হবে। অতএব 3 3 3 হলো বৃহত্তম। বুঝতে পেরেছো? এই হচ্ছে আমাদের অঙ্ক। দেখে নাও, এই দুটার মানেটা তোমাকে ভালো করে বুঝতে হবে, দিয়ে কি জন্য হচ্ছে এই ব্যাখ্যাটা তোমাকে সাইডে একটু বলে দিতে হবে, তবেই আমরা বলতে পারছি এইটা এসছে এখান থেকে, তাহলে এইটা বৃহত্তম। চলো এর পরের যে অঙ্কটা বলেছে দেখো, বলেছে আর এর মান কত হলে rx প্লাস 2y ইকুয়াল টু 5 এবং r প্লাস 1 ইন্টু এক্স প্লাস 3y ইকুয়াল টু 2 এর কোনো সমাধান থাকবে না। তাহলে মনে পড়ছে, এই অঙ্কটা কিন্তু আমি লাইভ ক্লাসে অনেকবার তোমাদের বলে এসেছি। তোমাদের যেটা মনে রাখতে হবে, এটা ছকে দেখবে ছিল a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়াল টু 0 আর a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়াল টু 0। এইটা মানে এই যে দুটো সমীকরণ, এই দুটো সমীকরণের যখন a1 বাই a2 নট ইকুয়াল টু b1 বাই b2 হয়ে যাবে, তখন একটাই মাত্র আমরা সমাধান পাবো, একটা নির্দিষ্ট সমাধান আমরা পাবো। যখন এই যে এইটার সঙ্গে আমরা তুলনা করব, ঠিক আছে, a1 বাই a2 নট ইকুয়াল টু b1 বাই b2 যখন হবে। যদি a1 বাই a2
সমান b1/b2 সমান c1/c2। যখন তিনটাই সমান হয়ে যাবে এইটার সঙ্গে তুলনা করে, তখন আমরা বলবো অসংখ্য সমাধান পাওয়া যাবে। এইটাই একটা মাত্র সমাধান পাবো, এইটাই আমরা বলবো অসংখ্য সমাধান পাবো। যদি a1/a2 সমান b1/b2 নট ইকুয়াল টু c1/c2 যখন হবে, তখন কোনো সমাধান পাওয়া যাবে না। ঠিক আছে, তাহলে এই তিনটাই হচ্ছে মূল। দেখবে এই তিনটা যদি মনে থাকে, এখান থেকে তোমরা একটা কোশ্চেন কিন্তু পেয়ে যাবে পরীক্ষাতে। খুব ভালো করে এই তিনটা মনে রাখবে, একটা সমাধান পাবো, অসংখ্য সমাধান পাবো, কোনো সমাধান পাবো না। এরপর আমাদের যে কোশ্চেনটা বলেছে আর এর মান কত হলে এই দুটার কোনো সমাধান থাকবে না। মানে কি, এইটা আমাদের কাজে লাগবে, কোনো সমাধান থাকবে না। তাহলে a1/a2 সমান b1/b2 এটা আমরা করে দেবো, দিয়ে আর এর মানটা এখান থেকে পেয়ে যাব। তাহলে আমরা লিখছি কি, অতএব এখান থেকে সরাসরি তুমি বলতে পারবে যে দেখো rx প্লাস 2y ইকুয়াল টু 5, আরেকটা আছে r প্লাস 1 ইন্টু এক্স, এইভাবে তুমি নিচে নিচে আগে লিখে দাও 3y ইকুয়াল টু 2। এই যে দুটা সমীকরণ, তাহলে a1/a2 মানে r/r প্লাস 1, b1/b2 তাহলে b1 কত, এই যে দেখো 2 আর b2 3, তাহলে এখানটায় লিখো 2/3। বুঝতে পেরেছো? যখন কোনো সমাধান থাকবে না a1/a2 সমান b1/b2, সেটা আমি করেছি। কোনাকুনি গুণ করে তুমি r এর মানটা বার করতে পারবে। তাহলে এইটাকে কোনাকুনি গুণ করে দেখো r সমান কত হয়। তাহলে 3r সমান 2r প্লাস 2, এইটা আমরা পাবো কোনাকুনি গুণ করলে। 2rটা যখন এ পাশে আসবে, তাহলে 3r মাইনাস 2r সমান 2, তাহলে r সমান কত হবে 2। তাহলে r এর মান যদি 2 হয়, তাহলে আমরা কোনো সমাধান পাবো না। ঠিক আছে, উত্তরটা হবে কত, r সমান 2, এইটাই হবে আমাদের উত্তর। বুঝতে পেরেছো? তাহলে মূল এইটা তোমাকে ভালো করে জানতে হবে, তাহলেই এই অঙ্কটা খুব সহজে তুমি করতে পারবে। চলো নেক্সট চলে যাচ্ছে আমরা পরের অঙ্কে। ABCD সামান্তরিকের কোণ A ইজ টু কোণ B সমান 3:2 হলে সামান্তরিকের সকল কোণের মান নির্ণয় করো। তাহলে একটা আমরা যখন সামান্তরিক ছবি আঁকবো, এই যে ছবিটা, এটা একটা সামান্তরিক। আমি নাম দিয়ে দিচ্ছি, এটা A, এটা B, এটা C, এটা D। ঠিক আছে, এখানে A কোণ আর B কোণ এই দুটার অনুপাত দিয়ে দিয়েছে। তাহলে আমরা প্রথমেই ধরে নিচ্ছি, ধরি কোণ A এইটা সমান 3x, অনুপাত আছে ওই জন্য আমরা ধরছি। আর কোণ B এইটা সমান 2x। দেখো সামান্তরিকের আমরা জানি যে বিপরীত কোণ, এই কোণটার সঙ্গে এই কোণটা সমান হয়, আবার এই কোণের সঙ্গে এই কোণটাও সমান হয়। বুঝতে পেরেছো? তাহলে এ কোণটা যদি 3x হয়, নিশ্চয়ই এই কোণ C এটাও 3x। বি কোণটা যদি 2x হয়, তাহলে এইটার বিপরীত দিকে আছে, এইটাও 2x। আমরা জানি যে চারটা কোণের সমষ্টি কত হয়, 360 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো যে শর্তানুসারে চারটা যে কোণ আছে সেই চারটা কোণকে তুমি যোগ করে দাও। তাহলে 3x, তারপর 2x, আবার 3x, আবার 2x, চারটা কোণের যোগফল কত হবে, 360 ডিগ্রি। ঠিক আছে, যোগ করলে যেটা আমরা পাবো 3 2 5, 5 3 8, 8 2 10, তাহলে 10x সমান তুমি পাবে 360 ডিগ্রি।
তাহলে এখান থেকে এক্স সমান কত হবে, 0 আর 0 কেটে দাও, তুমি পাবে 36°। এখানে প্রত্যেকটা কোণের আমাদের মান চাইছে, শুধু বসিয়ে দেবো। দেখো এ কোণটাও যা আর এই কোণ সিও তা, অতএব কোণ এ সমান কোণ সি। এক্স এর জায়গায় তুমি যখন 36 বসাবে এই যেখানটায়, তাহলে 3 গুণিত 36 কত হয়, গুণ করে দেখো, 3 চক 18 8, আর থাকবে 1, 3 3 9 10, তুমি এখানে লিখে দাও 108°। আর কোণ বি এর সঙ্গে কোণ ডিটা সমান, এবং কোণ বি সমান কোণ ডি কত হবে, এখানটায় মানটা বসে দাও, 36 দুগুণে কত, 72°। বুঝতে পেরেছো? তাহলে এইটাই হবে আমাদের উত্তর। কোণ এ এর সঙ্গে কোণ সিটা সমান, সেটা হয়ে যাচ্ছে 108°। কোণ বি এর সঙ্গে কোণ ডিটা সমান, সেটা হয়ে যাচ্ছে 72°। এই হচ্ছে আমাদের অঙ্ক। তুমি এখানে সাইডে লিখে রাখতে পারো, যেহেতু সামান্তরিকের বিপরীত কোণ সমান হয়, তার জন্য আমরা এইটা বলতে পারছি। ঠিক আছে, দারুণ অঙ্ক, খুব ভালো করে অঙ্কটা করে যাবে। চলো নেক্সট অঙ্ক দেখো কি বলেছে। পি অফ এক্স সমান x³ প্লাস 5 হলে px প্লাস পি অফ মাইনাস এক্স এর মান কত হবে? তাহলে কি করবে, দেখো px যেটা আছে, মানে পি অফ এক্স যেটা আছে x³ প্লাস 5, এইটা আমাদের বলে দেওয়া আছে। আমাদের এই দুটার যোগফলটা চাইছে। এখানে দেখো মাইনাস এক্স আছে, তাহলে পি অফ মাইনাস এক্স তার মান কত হবে? এক্স এর জায়গায় আমরা করেছি কি মাইনাস এক্স, তাহলে এখানেও এক্স এর জায়গায় তুমি মাইনাস এক্স বসাও, মাইনাস এক্স এর হোল কিউব প্লাস 5। তাহলে মাইনাসের হোল কিউব নিশ্চয়ই মাইনাস হবে একটা, x³ প্লাস 5। বুঝতে পেরেছো? এই জিনিসটা আমরা পাবো। এরপর অনেক ক্ষেত্রে এখানে এক্স এর জায়গায় তোমাকে অন্য কোনো সংখ্যা বলে দেয়, ব্যাপারটা একই। পি অফ এক্স এর মান এইটা, পি অফ মাইনাস এক্স তার মান এইটা। তাহলে এই দুটা যখন আমরা যোগ করব, পি অফ এক্স প্লাস পি অফ মাইনাস এক্স, শুধু মানটা তুমি বসিয়ে দাও, x³ প্লাস 5 আর এইটার মান মাইনাস x³ প্লাস 5। তাহলে কি কাটছে, এই দুটাই কেটে যাচ্ছে, 5 আর 5 তুমি পাবে 10। এইটাই হচ্ছে আমাদের উত্তর। বুঝতে পেরেছো? তাহলে এখানটা ভালো করে বুঝতে হবে অঙ্কটার, দিয়ে দুটাকে যোগ করে দাও, উত্তর আমাদের চলে আসবে। চলো নেক্সট অঙ্ক দেখো কি বলেছে। বলেছে এইটার সরলতম মান কত হবে, সেটা আমাদের জানতে চাইছে। তাহলে এইটাও কিন্তু খুব ভালো করে করে যাবে অঙ্কটা, দারুণ একটা অঙ্ক। আচ্ছা, এই অঙ্কটা করার আগে তোমাদের যে সূত্রটা জানতেই হবে, a³ প্লাস b³ প্লাস c³ মাইনাস 3abc, এইটার সূত্র কি হয়? আমরা জানি a প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এবি মাইনাস বিসি আর মাইনাস সিএ বা এসি। এইটা হচ্ছে a³ প্লাস b³ প্লাস c³ মাইনাস 3abc সূত্র হয়। তোমাকে যদি বলে শুধু a³ প্লাস b³ প্লাস c³ তার সূত্রটা লিখো, তাহলে এখান থেকে তুমি বলতে পারবে শুধু এই মাইনাস 3abc এটা ডান দিকে পাঠিয়ে দাও, নিশ্চয়ই প্লাস 3abc হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এইটা যখন আমরা ডান দিকে লিখব কত হয়ে যাবে, শুধু প্লাস 3abc। ব্যাস, সূত্র আমাদের হয়ে গেল, a³ প্লাস b³ প্লাস c³ এর সূত্র। এইটা দেখো এখানে আছে, এই যে এটাকে তুমি মনে মনে এ ধরো, a³ প্লাস b³ প্লাস c³
তাহলে সেই সূত্রটা বসালেই আমাদের উত্তরটা চলে আসবে। তাহলে যখন আমরা এইটাকে এই সূত্রে বসাবো প্রচুর বড় হয়ে যাবে, ওই জন্য তুমি কিছু একটা ধরে নাও, এইটাকে এ, এটাকে বি, এটাকে সি দিয়ে অঙ্কটা করে যাও, তাহলে অঙ্কটা চলে আসবে। দেখো কি জিনিসটা আসে আমি একটু বলে দিই। তুমি এইটাকে যে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এইটাকে তুমি ধরে নাও এ, যেহেতু স্মল এ এখানে আছে ওই জন্য আমি ক্যাপিটাল এ ধরেছি। আর সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এইটাকে আমি ধরে নিচ্ছি বি, আর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এইটাকে আমি ধরে নিচ্ছি সি। বুঝতে পেরেছো? অঙ্কে কি ছিল দেখো, এ প্লাস বি প্লাস সি প্রথমেই ছিল এই সূত্রের। তাহলে তুমি যখন এ প্লাস বি প্লাস সি লিখবে কত আসবে দেখো তো, তাহলে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, আর সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, আর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সব আমরা যোগ করছি। তুমি দেখো এখানে সব কিন্তু কেটে যাচ্ছে, প্লাস মাইনাস সব কেটে যাচ্ছে, মানে শূন্য আমরা পাচ্ছি। এইটা যদি শূন্য হয়ে যায় তাহলে শূন্যর সঙ্গে এটা দেখো গুণ আছে, পেয়েছো দেখতে, এ প্লাস বি প্লাস সিটা শূন্য, শূন্যর সঙ্গে এটা গুণ, তাহলে এই টোটালটাই শূন্য, শুধু থাকবে কত 3abc, এই জিনিসটা আমরা পাবো। ঠিক আছে? তাহলে উপরে যেটা আমরা পাবো এখান থেকে আমি অঙ্কটা করছি, দেখো এখান থেকে তুমি সরাসরি বলবে, এখানে ধরার কিছু নাই, আমি জাস্ট দেখিছি, এখান থেকে তুমি সরাসরি বলবে 3a মানে কত, এই যে এ প্রথমটা বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, বি কত সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, আর সি হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। বুঝতে পেরেছো? এইটা উপরের জন্য হয়েছে। এরপর নিচটা সেম জিনিস, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব যখন আমরা করব, এ প্লাস বি প্লাস সিটা শূন্য চলে আসবে, শুধু থাকবে 3abc, তাহলে 3a মানে বি মাইনাস সি, তারপর বি মানে সি মাইনাস এ, আর এইটা এ মাইনাস বি, এই জিনিসটা আমরা পাবো। তুমি সরাসরি এইটা বাদ দিয়ে যেইটা আমি বলেছি সেইটা শুধু করলেই হবে, এখান থেকে সরাসরি এইটা তুমি সাইডে এই যে সূত্রটা লিখে রাখতে পারো যে কোথা থেকে এসছে অঙ্কটা। তাহলে এখানে যখন আমরা এটাকে ক্যালকুলেশন করব, দেখো 3 আর 3 কেটে যাচ্ছে, উপরে যেগুলো আছে প্রত্যেকটা দেখো, এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, প্রত্যেকটার সূত্র আমরা জানি। তাহলে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি জানি, একবার প্লাস আর একবার মাইনাস, লিখে দাও প্রত্যেকটার জন্য, সি প্লাস এ সি মাইনাস এ, আবার এখানে এ প্লাস বি এ মাইনাস বি, আর নিচে যা আছে থাকবে বি মাইনাস সি সি মাইনাস এ এ মাইনাস বি। কি কাটছে, এইটার সঙ্গে এইটা, এইটার সঙ্গে এইটা, এইটার সঙ্গে এইটা, শুধু যেটা থাকছে প্রথমে আমি এইটাকে রাখছি, একটু সাজিয়ে লিখছি এ প্লাস বি, তারপর বি প্লাস সি, তারপর সি প্লাস এ বা এ প্লাস সি তুমি লিখতে পারো, এইটাই আমাদের উত্তর। বুঝতে পেরেছো? এই হচ্ছে আমাদের অঙ্ক। তাহলে অঙ্কটা একবার ভালো করে তুমি দেখে নাও কি করেছে আমি অঙ্কটা। এইটা জাস্ট আমি বোঝানোর জন্য বলেছি, এইটা তোমাদের না করে দেখালেও চলবে, শুধু এখান থেকে যে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব তুমি সরাসরি এইটা লিখতে পারো 3abc, কারণ এ প্লাস বি প্লাস সিটা শূন্য চলে আসছে। বা তুমি চাইলে এটাকে এ, এটাকে বি, এটাকে সি ধরতে পারো, দিয়ে সাইডে বলে দাও যেহেতু এ প্লাস বি প্লাস সি সমান শূন্য, তার জন্য এটা আমরা পেয়েছি। সেম জিনিস নিচেরটা আমরা এইভাবেই পেয়েছি,
কাটাকুটি করো আর সূত্র বসাও, দিয়ে উত্তর আমাদের চলে আসবে। ঠিক আছে, চলো নেক্সট অঙ্ক। এটা হচ্ছে একটা লাভ ও ক্ষতি অধ্যায় থেকে অঙ্ক। বলেছে ক্রয় মূল্যের উপর 20% লাভ হলে বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ কত। দেখো, আমরা যখনই শতকরা লাভ বার করি সবসময় ক্রয় মূল্যের উপরই বার করি, কিন্তু এখানে আমাদের চাইছে বিক্রয় মূল্য। বিক্রয় মূল্যের উপর শতকরা লাভটা কত। তাহলে অঙ্কটা তুমি যেভাবে করবে, আমরা যদি ধরি ক্রয় মূল্য সমান 100 টাকা। তুমি চাইলে এক্স ধরতে পারো, সব থেকে সহজ 100 ধরা, তার ক্যালকুলেশনটা অনেক সহজ হয়ে যাবে। তাহলে ক্রয় মূল্যের উপর 20% লাভ, তাহলে লাভ কত? 100 র 20% নিশ্চয়ই 20 টাকা। তাহলে 100 টাকার উপর 20% লাভ, মানে লাভটা তোমার হয়েছে 20 টাকা। তাহলে এখান থেকে বিক্রয় মূল্য আমরা কি করে পাবো? আমরা একটা সূত্র জানি যে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। লাভটা কখন হয়? বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য সমান লাভ হয়। কোন একটা দ্রব্য তুমি ধরো 100 টাকায় কিনে 120 টাকায় বিক্রি করছো, তাহলে নিশ্চয়ই তোমার লাভ হয়েছে। ওই জন্য বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিয়ে দাও, তুমি লাভ পেয়ে যাবে। তাহলে এখানে দেখো, ক্রয় মূল্য আছে, লাভ আছে, আমরা চাইছি বিক্রয় মূল্য। তাহলে এই মাইনাস ক্রয় মূল্য যখন এ পাশে যাবে প্লাস হয়ে যাবে। তাহলে বিক্রয় মূল্য সমান কত হবে? নিশ্চয়ই লাভ প্লাস ক্রয় মূল্য হবে। বুঝতে পেরেছো? তাহলে এই যে সূত্র, এইটা আমরা সরাসরি এখানে লিখব। অতএব বিক্রয় মূল্য সমান 100 প্লাস 20, তুমি সরাসরি লিখো 120 টাকা। কোথা থেকে এসছে সেইটা আমি ভেঙে বলে দিয়েছি সাইডে, এইটা তোমাকে লিখতে হবে না, কিন্তু জিনিসটা বুঝতে হবে যে কি জন্য হচ্ছে। এরপর আমাদের যেটা চাইছে যে শতকরা লাভ বিক্রয় মূল্যের উপর, তাহলে অতএব বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ সূত্র কি হয়? প্রথমে লাভ উপরে লিখো, নিচে আমরা সবসময় ক্রয় মূল্য করতাম যখন এখানে কিছু বলে দেওয়া না থাকতো, কিন্তু এখানে বলেছে বিক্রয় মূল্যের উপর, তাহলে নিচে হবে বিক্রয় মূল্যটা গুণিত 100। জিনিসটা ক্লিয়ার হয়েছে? যদি বলতো শতকরা লাভ কত, তাহলে সেই অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা কি করেছি? লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100, এটা হচ্ছে সূত্র। আর যেহেতু আমাদের এখানে বিক্রয় মূল্যের উপর চাইছে, তাহলে লাভ বাই বিক্রয় মূল্য গুণিত 100। কাটাকুটি করো, 0 0, 2 6 12, আচ্ছা 2 3 6, 2 50 100। তাহলে এই যে 50/3 আমরা পাচ্ছি, যখন এটাকে তুমি পূর্ণ করে দেবে 3 16 48 হয়, তাহলে 16 পূর্ণ 2 এর 3। ঠিক আছে, তাহলে এইটাই হবে আমাদের উত্তর। তুমি যদি লিখো বিক্রয় মূল্যের উপর লাভ, তাহলে এত পার্সেন্ট, যেহেতু আমরা শতকরাটা এখানে লিখেছি তাহলে ওই জন্য চিহ্নটার দিইনি। ঠিক আছে, তাহলে এইটাই হচ্ছে আমাদের উত্তর হবে। দেখে নাও। আচ্ছা নেক্সট, পরের যে অঙ্কটা আছে দেখো, দেখো এই অঙ্কটা কি বলেছে? একটি শ্রেণীর মধ্যবিন্দু 42 এবং শ্রেণীর দৈর্ঘ্য 10 হলে উচ্চ ও নিম্ন সীমা নির্ণয় করো। তাহলে কি করবে বলো? তুমি প্রথমেই ধরে নাও, ধরি উচ্চ সীমা যেটা আমাদের চাইছে, এইটাকে আমরা ধরে নিচ্ছি x, এবং নিম্ন সীমাটাকে আমরা ধরে নিচ্ছি y।
বুঝতে পেরেছো? উচ্চ সীমা আর নিম্ন সীমা। আচ্ছা, মধ্যবিন্দু বলে দিয়েছে 42। তাহলে মধ্যবিন্দু কি করে বেরোয়? যোগ করে 2 দিয়ে ভাগ করে দাও। তাহলে শর্তানুসারে x প্লাস ওয়াই বাই 2 এইটা সমানে 42 বলে দেওয়া আছে। আরেকটা শ্রেণীর দৈর্ঘ্য। শ্রেণীর দৈর্ঘ্য মানে কি? দেখো, এই নিম্ন সীমা আর উচ্চ সীমা যেটা আমরা করেছি, তাহলে উচ্চ সীমা মাইনাস নিম্ন সীমা, তবেই তো শ্রেণীর দৈর্ঘ্য বেরায়। যেমন ধরো এখানে কি ছিল, ধরো যদি এরকম থাকতো 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, তাহলে শ্রেণীর দৈর্ঘ্য মানে কি? তুমি এইটা থেকে এটা বিয়োগ করো, 10 আসবে, এটা থেকে এটা বিয়োগ করো, 10 আসবে। ঠিক আছে, উচ্চ সীমা মাইনাস নিম্ন সীমা, তাহলে শ্রেণীর দৈর্ঘ্যটা তুমি পেয়ে যাবে। তাহলে এখানে উচ্চ কত? x, তাহলে উচ্চ মাইনাস নিম্ন এইটা সমানই বলে দেয়া আছে 10। এইটা হচ্ছে শ্রেণীর দৈর্ঘ্য। আচ্ছা, এইটাকে যখন আমরা কোনাকুনি গুণ করে দেবো কি পাবো? x প্লাস ওয়াই সমান 42 দুগুণে 84। এইটা 1 নাম্বার সমীকরণ আর এটা 2 নাম্বার সমীকরণ। এই দুটা সমীকরণ থেকে তুমি দেখো অপনয়ন জানো, তুলনামূলক জানো, বজ্রগুণন জানো, যে কোনো একটা পদ্ধতিতে x আর y এর মানটা বার করো, তাহলেই যেটা আমাদের চাইছিল সেটা আমরা পেয়ে যাব। আমরা যদি এই দুটাকে যোগ করে দিই, দেখো প্লাস ওয়াই আর মাইনাস ওয়াই কেটে যাবে। ঠিক আছে, তুমি চাইলে লিখতে পারো 1 প্লাস 2 করে পাই, বা তুমি নিচে নিচে লিখো, এই যে x প্লাস ওয়াই সমান 84, যেভাবে শিখে এসছো এইভাবে দিয়ে লাইন টানো। দেখো এটা কেটে যাচ্ছে, x আর x 2x, ডান দিকে পাবে 94, 84 আর 10 94। তাহলে এখান থেকে x সমান কত হবে? 4, 4 দুগুণে 8 আর 7, 47। x এর মান তুমি 1 অথবা 2 যে কোনো একটাই বসিয়ে দাও। তাহলে আমি লিখে দিচ্ছি 1 নম্বর থেকে পাই। তাহলে আমি 1 নম্বরে মানটা বসাচ্ছি, 1 নম্বর থেকে পাই কত হবে? x এর জায়গায় বসিয়ে দাও 47 প্লাস ওয়াই, ডান দিকে আছে 84। তাহলে এখান থেকে y সমান তুমি পাবে 84 মাইনাস 47। তাহলে 84 মাইনাস 47 মানে কত? এখানে পাবে 7 আর এখানে পাবে 3। ঠিক আছে, তাহলে y এর মান 37 আর x এর মান 47। তাহলে এইটাকে আমরা ধরেছি নিম্ন সীমা। আমাদের কি চাইছিল দেখো, বলেছে উচ্চ সীমা ও নিম্ন সীমা কত। তাহলে আমরা এখানটায় শুধু লিখে দেব, অতএব উচ্চ সীমা এই যে x 47 আর নিম্ন সীমা কত? 37। বুঝতে পেরেছ? এইটাই হবে আমাদের উত্তর। তাহলে এখানে এই যে শর্ত, এই শর্তটাই হচ্ছে মূল। তাহলে এখানে যোগ করে 2 দিয়ে ভাগ করো, কোনাকুনি গুণ করে, এটা 1 নাম্বার সমীকরণ, আর x মাইনাস ওয়াই সমান 10 এটা 2 নাম্বার সমীকরণ। এই দুটো সমীকরণকে তুমি যেভাবে খুশি ক্যালকুলেশন করে x আর y এর মানটা বার করলেই আমাদের উত্তরটা চলে আসবে। ঠিক আছে, চলো নেক্সট অঙ্ক কি বলেছে দেখো। একটি অর্ধবৃত্তের পরিসীমা 36 সেমি হলে অর্ধবৃত্তের ব্যাস কত? খুবই সহজ একটা অঙ্ক, দেখে নাও। যখন আমরা একটা অর্ধবৃত্ত আঁকবো, এই যে অর্ধবৃত্ত, এই অর্ধবৃত্তটার পরিসীমা, দেখো অর্ধবৃত্তটার এখান থেকে এইটা, এইটা তো ব্যাসার্ধ আর এটা ব্যাস। তাহলে এই ব্যাসটা কত? আমরা যদি অর্ধবৃত্তের ব্যাসার্ধকে আর ধরে নিই, তাহলে ব্যাসটা নিশ্চয়ই 2r হবে। আর এখান থেকে এই যে এইটা কতটা হবে? এখান থেকে এই যে এইটা হচ্ছে নিশ্চয়ই পাই আর হবে। কারণ
একটা বৃত্তের পরিধির আমরা কি সূত্র জানি, 2πr, তার অর্ধেক যখন আমরা কেটে দিচ্ছি তাহলে শুধু এখান থেকে এইটা πr, আর এই যে ব্যাস এটা হচ্ছে 2r, এইটা, তাহলে এই টোটালটা মিলে আমাদের বলে দিয়েছে 36। তুমি যদি প্রথমেই ধরে নাও, ধরি আমি একটু লিখে দিই, অর্ধবৃত্তের ব্যাসার্ধ সমান r সেমি। তাহলে একবারে তুমি বলে দাও শর্তানুসারে কত হবে, πr প্লাস 2r, πr প্লাস 2r, এইটা সমানই 36। এখান থেকে আমরা r এর মানটা বার করব, তাকে 2 দিয়ে গুণ করব, তাহলেই ব্যাস পেয়ে যাব। ঠিক আছে, আচ্ছা এখান থেকে তুমি একটা কাজ করো, আর আগে কমন নিয়ে নাও, তাহলে পাই প্লাস 2, এইটা সমান 36, তাহলে r ইন্টু পায়ের মান আমরা জানি 22/7, দিয়ে এটাকে লসাগু করে দাও, কি আসে দেখো তো, 7, তাহলে 22 আর 7 দুগুণে 14, 36, তাহলে বা আর গুণিত 22 আর 14, 36, 7, 36, এইটা আমরা পাচ্ছি। যখন এইটাকে তুমি ডান দিকে লিখবে তাহলে 36 এর 7টা হয়ে যাবে 7 এর 36, তাহলে এটা কেটে যাচ্ছে, তাহলে বা আর সমান তুমি পাবে কত, 7। এখানে কিন্তু অনেকে অঙ্কটা ভুল করে দেয়, এই যে ব্যাস বলেছে এইটা লক্ষ্য না করে ব্যাসার্ধ ভেবে উত্তরটা লিখে দেয় 7 সেমি, তাহলে অঙ্ক ভুল। তাহলে অর্ধবৃত্তের ব্যাস কত হবে, অতএব অর্ধবৃত্তের ব্যাস, ব্যাস মানে 2r, তাহলে 7 গুণিত 2, 14 সেমি, এইটাই হবে আমাদের উত্তর। ঠিক আছে, চলো নেক্সট দেখি আমাদের কি অঙ্ক আছে। দেখো একটা ছক আমাদের বলেছে 50 জন বালিকার ওজনের পরিসংখ্যা বিভাজন নিম্নরূপ। একটা ছক আমাদের বলে দিয়েছে, বলেছে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর পরিসংখ্যা ঘনত্ব কত। তাহলে এইটা হচ্ছে প্রথম আর এইটা হচ্ছে দ্বিতীয়, এই দুটার পরিসংখ্যা ঘনত্ব আমাদের চাইছে। আচ্ছা সূত্রটা আমরা কি জানি, পরিসংখ্যা ঘনত্ব সমান, পরিসংখ্যা ঘনত্ব সমান কি হয়, উক্ত শ্রেণীর পরিসংখ্যা আর নিচে হয়ে যায় শ্রেণীর দৈর্ঘ্য। ঠিক আছে, শ্রেণীর দৈর্ঘ্য, এইটি হচ্ছে সূত্র। তাহলে এই সূত্রে তুমি মানগুলো বসালেই অঙ্ক আমাদের চলে আসবে। তাহলে এখানে উক্ত শ্রেণীর পরিসংখ্যা মানে কত, এই যে দেখো প্রথমটার পরিসংখ্যা এই যে 6, আর শ্রেণীর দৈর্ঘ্য যখন তুমি বসাবে এখানে লক্ষ্য করো 48 আছে, এখানে দেখো 49 আছে, তাহলে এই দুটাকে তোমাকে প্রথমে সমান করতে হবে, মানে শ্রেণীর সীমানা আগে বার করতে হবে, তবেই আমরা বলতে পারবো। তাহলে কি করতে হয়, 0.5 একবার এটা থেকে বিয়োগ করতে হয় আর এটার সঙ্গে যোগ করতে হয়। তাহলে একটা তুমি করে দেখে নাও, তাহলে যখন 46 থেকে আমরা 0.5 বিয়োগ করব কত হবে, নিশ্চয়ই 45.5 হবে, আর পরেরটা কত হবে 48.5। মনে পড়ছে, যখনই এরকম থাকে 0.5 একবার বিয়োগ করতে হয় আর এটার সঙ্গে যোগ করতে হয়। তুমি একটা বার করে দেখে নাও এই দুটার যখন তুমি বিয়োগ করবে কত আসে। দেখো 48.5, তার নিচে লিখো 45.5, 0, 3 আর এটা হয়ে যাচ্ছে 0, মানে আমরা পাচ্ছি 3। কেউ যদি ভাবো 48 - 46 = 2 লিখে দেবো তাহলে কিন্তু ভুল হয়ে যাবে।
আগে এইটা তোমাকে লক্ষ্য করতে হবে কি আছে, সমান করতে হবে। তাহলে আমরা বলতে পারছি যে শ্রেণীর দৈর্ঘ্য 3 দিয়ে আমরা বসাবো। এই জিনিসটা ক্লিয়ার হয়েছে? তাহলে এখানে তুমি যেটা করবে, প্রথম শ্রেণীর পরিসংখ্যা ঘনত্ব আমি লিখে দিচ্ছি। প্রথম শ্রেণীর পরিসংখ্যা ঘনত্ব, পরিসংখ্যা ঘনত্ব উক্ত শ্রেণীর পরিসংখ্যা কত আছে? 6 আছে, 6। আর শ্রেণীর দৈর্ঘ্য কত হবে? 3। তাহলে এখানে কাটাকুটি করলে আমরা পাচ্ছি 2। একই রকম ভাবে দ্বিতীয় শ্রেণীর পরিসংখ্যা ঘনত্ব, দেখো দ্বিতীয়টার আছে কত? 9 আছে, আর নিচে হয়ে যাবে 3। তাহলে এখানে কাটাকুটি করলে আমরা পাবো 3। এই হচ্ছে আমাদের অঙ্ক। ঠিক আছে, অঙ্কটার ভুল হয় এই শ্রেণীর দৈর্ঘ্যে। তাহলে তুমি চাইলে সাইডে আগে লিখে রাখতে পারো শ্রেণীর দৈর্ঘ্য বলে, শ্রেণীর দৈর্ঘ্য কত হবে? 3। কোথা থেকে 3 এসছে? ওই যে সমান করেছি, 0.5 বিয়োগ করো, 0.5 যোগ করো, তুমি সাইডে করতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে এই হচ্ছে আমাদের অঙ্ক। ঠিক আছে, তাহলে সূত্রটা মনে রাখতে হবে। নেক্সট বলেছে এবিসি সমবাহু ত্রিভুজের এডি মধ্যমা এবং জি ভর কেন্দ্র। এবি সমান 3√3 সেমি হলে এজি সমান কত? তাহলে প্রথমেই আমরা একটা সমবাহু ত্রিভুজ আনবো। দেখো এইটা হচ্ছে একটা সমবাহু ত্রিভুজ, এই ত্রিভুজের মধ্যমা এডি। তাহলে এখানে আমি মধ্যমাটা আঁকছি, দিয়ে নাম দিচ্ছি এটা এ, এটা বি, এটা সি, এটা হচ্ছে ডি। তাহলে ডিটা বিসি বাহুর মধ্যবিন্দু। এরপর বলেছে জি ভর কেন্দ্র। তাহলে ধরা যাক এখানে জিটা আছে, এটা হচ্ছে ভর কেন্দ্র জি। আমরা কি জানি যে ত্রিভুজের ভর কেন্দ্র মধ্যমাকে 2:1 অনুপাতে বিভক্ত করে। ভর কেন্দ্র মধ্যমাকে 2:1 অনুপাতে বিভক্ত করে। তাহলে এইটা জানলেই তুমি অঙ্কটা করতে পারবে। তাহলে আমাদের চাইছে এজি। দেখো এই যে সমবাহু ত্রিভুজ বলেছে এবি সমান 3√3, মানে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্যই তো সমান, প্রত্যেকটাই 3√3 সেমি। এডিটা আমাদের দরকার, এই যে উচ্চতা সমবাহু ত্রিভুজের সূত্র কি জানি? তাহলে ত্রিভুজ এবিসি এর উচ্চতা, উচ্চতা কত? এডি। তার সূত্র কি হয়? √3/2 ইন্টু বাহুর দৈর্ঘ্য মানে 3√3, যা হবে এত সেমি। সমবাহু ত্রিভুজের উচ্চতার সূত্র কি হয়? √3/2 ইন্টু বাহুর দৈর্ঘ্য। √3 সঙ্গে √3 গুণ করো 3, আবার একটা 3, তাহলে 9/2 এত সেমি। ঠিক আছে, এরপর দেখো 2:1 অনুপাতে যদি বিভক্ত হয়, ধরো এটা 2 আছে, এটা 1 আছে, টোটাল দেখো 2 আর 1 3 ভাগ। এই 3 ভাগের মধ্যে 2 ভাগ হচ্ছে এজি আর 1 ভাগ জিডি। তাহলে আমাদের কি চাইছে? এজি কত? তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে এজি সমান, টোটাল দেখো 3 ভাগ আছে, তার মধ্যে 2 ভাগ এজিটা কার? এডির। ভালো করে বুঝবে, এডির 3 ভাগের মধ্যে 2 ভাগকে এজি। যদি তোমাকে জিডি বলতো তাহলে 3 ভাগের মধ্যে 1 ভাগ হতো। এখানে শুধু মানটা তুমি বসিয়ে দাও, 2/3 আর এডির মান কত? 9/2। 2 আর 2 কেটে দাও, 3 3 9, তুমি পাবে 3। ঠিক আছে, তাহলে এজি সমান কত? 3 সেমি। এইটাই হবে আমাদের উত্তর। তাহলে একবারই কিন্তু ছোট অঙ্ক, শুধু কনসেপ্টটা তোমাকে ক্লিয়ার করতে হবে, তাহলেই অঙ্ক করতে পারবে।
ঠিক আছে, চলো নেক্সট। একটি বৃত্তের ব্যাসার্ধ 15% বৃদ্ধি করলে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পায়? দারুণ একটা অঙ্ক। তাহলে একটা বৃত্তের ব্যাসার্ধ বলেছে 15% বৃদ্ধি করা হচ্ছে। আমরা প্রথমেই যদি ধরি বৃত্তটির ব্যাসার্ধ, বৃত্তটার ব্যাসার্ধ আমরা প্রথমেই ধরে নিচ্ছি যে আর একক। তাহলে বৃত্তের ব্যাসার্ধ যদি আর হয় তাহলে ক্ষেত্রফলটা কত হবে? তার সূত্র আমরা কি জানি, পাই আর স্কয়ার হয়, এত বর্গ একক। এরপর কি বলেছে? ব্যাসার্ধ 15% বৃদ্ধি করছে। তাহলে ব্যাসার্ধ 15% বৃদ্ধি, তাহলে ব্যাসার্ধ কত হবে? তাহলে আর প্লাস আর গুণিত 15/100, যা হবে এত একক। এইটা হচ্ছে ব্যাসার্ধ, মানে নতুন ব্যাসার্ধ। বুঝতে পেরেছো? বা কেউ চাইলে সরাসরি করতে পারে আর গুণিত এই যে 15% বৃদ্ধি, মানে 100 এইটা করলেও যা আসবে একই জিনিস এইটা করলে। বুঝতে পেরেছো? আগে আর গুণিত 15/100 করে তার সঙ্গে আর যোগ করতে হবে। তাহলে কত হচ্ছে দেখো তো, যদি এটাকে আমরা কাটাকুটি করি, 5 3 15 আর এখানে 5 20 100, তাহলে আর প্লাস 3r/20 এত একক। কত হচ্ছে লসাগু করলে? 20 তার সঙ্গে 3, মোট 23r/20 এত একক। এইটা হচ্ছে নতুন ব্যাসার্ধ। তাহলে ক্ষেত্রফল কত হবে? অতএব ওই বৃত্তটার ক্ষেত্রফল কত হবে? আমরা জানি কি পাই আর স্কয়ার হয় সূত্র। তাহলে পাই, এইটা হচ্ছে আর, তাহলে 23r/20 তার হোল স্কয়ার এত বর্গ একক। ঠিক আছে, পাই আর স্কয়ার। তাহলে যখন এইটাকে আমরা ক্যালকুলেশন করব তখন কি পাবো? দেখো 23 কে 23 দিয়ে তুমি সাইডে একটু গুণ করে নাও। 9 6 আর 6 4, 9 6 6 12 2 আর 5। তাহলে এখানটায় আমরা লিখবো 529 পাই আর স্কয়ার, নিচে আসবে 20 20 400 এত বর্গ একক। তাহলে প্রথমে যে ক্ষেত্রফলটা ছিল পাই আর স্কয়ার ছিল, এখন বেড়ে হয়েছে এইটা। তাহলে কতটা বেড়েছে? অতএব ক্ষেত্রফল বৃদ্ধি কতটা বেড়েছে? এইটা থেকে সেটা বাদ দিয়ে দাও। তাহলে 529 পাই আর স্কয়ার বাই 400, সেখান থেকে বাদ পাই আর স্কয়ার, এইটা। ঠিক আছে, মানে প্রথমে বৃত্তটা ছিল এরকম, পরে হয়েছে এরকম। তাহলে কতটা বেড়েছে? এইটা থেকে এটা বাদ দাও আগে। লসাগু যখন করবে এখানে আসবে 400, উপরে আসবে 529 পাই আর স্কয়ার মাইনাস 400 পাই আর স্কয়ার। এইটা আমরা যখন বিয়োগ করব নিশ্চয়ই 129 আসবে পাই আর স্কয়ার বাই 400 এত বর্গ একক। ঠিক আছে, ক্ষেত্রফল বৃদ্ধি হয়েছে এত বর্গ একক। আমাদের চাইছিল শতকরা কত বৃদ্ধি হয়েছে। তাহলে অতএব ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি কি হবে? তাহলে কত বৃদ্ধি হয়েছে? 129 পাই আর স্কয়ার, তার নিচে 400 বাই, প্রথমে কত ছিল? পাই আর স্কয়ার, আর তার সঙ্গে 100 শুধু গুণ করে দাও। বা তুমি চাইলে ঐকিক নিয়মে করতে পারো, পাই আর স্কয়ার ছিল, বৃদ্ধি হয়েছে এত, একে কত 100 কত,
ঠিক আছে, মানে আমরা যখন সেই শতকরা লাভ যেরকম বার করতাম, লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100, সেই একই জিনিস। দেখো প্রথমে এইটা, তার নিচে যেটা ছিল ফার্স্টে গুণিত 100, পাই আর স্কোয়ার কেটে যাচ্ছে, কি পাবো আমরা? 129/400 গুণিত 100। তাহলে দুটা শূন্য কেটে দাও। 129কে যখন আমরা 4 দিয়ে ভাগ করব, তাহলে সাইডে তুমি ভাগটা করে দেখে নাও কি আসে। প্রথমে 4 3 12, 9 নামছে, 4 2 8, 1.0, আবার 4 2 8, 2 20, 4 5 20। তাহলে আমরা দেখতে পাচ্ছি দশমিকে ভাগটা মিলে যাচ্ছে। তাহলে এখানটাই তুমি লিখে দাও 32.25। বুঝতে পেরেছো? এইটাই হবে আমাদের উত্তর। তাহলে প্রথমে অঙ্কটা আমরা কি করেছি? বৃত্তের ক্ষেত্রফল প্রথমে ছিল পাই আর স্কোয়ার, যখন ব্যাসার্ধটা 15% বৃদ্ধি হয়েছে তখন তার ক্ষেত্রফলটা কত হয়েছে সেইটা তুমি বার করো। আগে বার করার পর তুমি যেটা করবে, ক্ষেত্রফল কতটা বৃদ্ধি পেয়েছে তাহলে বিয়োগ করে দাও। ঠিক আছে, এখন যেটা মানে বৃদ্ধি পেয়ে যেটা হয়েছে আর আগে যেটা ছিল, বিয়োগ করতে যেটা পাবে এইটা হচ্ছে ক্ষেত্রফল বৃদ্ধি। তাহলে শতকরা কত বৃদ্ধি হয়েছে? তাহলে তুমি যদি ঐকিক নিয়মে করো, পাই আর স্কোয়ার থেকে বৃদ্ধি পেয়ে হয়েছে এইটা, একে কত 100 কত, অথবা এইটা বাই পাই আর স্কোয়ার গুণিত 100। শর্টকাট নিয়ম, কাটাকুটি করো তাহলে উত্তর। চলো নেক্সট অঙ্ক দেখো কি বলেছে। দেখো এই অঙ্কটাই আমাদের আজকের শেষ অঙ্ক। বলেছে বিন্দু 3টি সমরেখ হলে দেখাতে হবে এইটা সমান 1। আচ্ছা, সমরেখ কখন হয়? আমি কিন্তু অনেকবার এই অঙ্কটা বলে এসেছি, লাইভ ক্লাসও যখন আমি করেছিলাম এই অঙ্কটা অনেকবার বলেছি। সমরেখ কখন হয়? আমরা সূত্র কি জানি একটা ত্রিভুজের, যে 1/2 ইন্টু x1 y2 মাইনাস y3, আবার প্লাস x2 y3 মাইনাস y1, আবার x3 ইন্টু y1 মাইনাস y2। এই যে ত্রিভুজের ক্ষেত্রফল, এই ত্রিভুজের ক্ষেত্রফলটাকে এটাকে তুমি মড দিয়ে রাখতে পারো। টোটালটা যদি 0 হয়ে যায় তখনই আমরা বলবো সমরেখ। বলেছে বিন্দু 3টি সমরেখ হলে এইটা সমান এইটা আমাদের প্রমাণ করতে বলেছে। তাহলে সমরেখ তো বলেই দিয়ে আছে, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলটা 0। তুমি এই 1/2টা আর নাও লিখতে পারো এখানে, কারণ 1/2 ডান দিকে যখন যাবে 0 হয়ে যাবে, আর এই মডটা তুমি তুলে দাও। একবারে তুমি এইটা সমান 0 লিখলেই হবে। বুঝতে পেরেছো? এইটা হচ্ছে আমাদের সূত্র। তাহলে এখানে আমরা দেখে দেখে মানটা বসিয়ে দিলেই প্রমাণটা চলে আসবে। দেখো এখানে আমি একটু লিখে রাখি, তাহলে বুঝতে আরো সুবিধা হবে। a0 0b আর 1 1, এই 3টা বিন্দু আছে। এইটা x1 y1, x2 y2, এটা x3, এটা y3। শুধু দেখে দেখে মানটা বসাও। প্রথমে যখন আমরা মানটা বসাবো, বা x1 মানে কত a, y2 কত b, y3 1, এরপর প্লাস x2, দেখো 0 আছে, y3 কত 1 আছে, y1 0, আবার x3 1, y1 0, আর y2 b ডান দিকে আছে 0। যখন এরকম অঙ্ক থাকবে এইভাবে তোমরা যদি সাইডে একটু লিখে নাও তাহলে অঙ্কটা ভুল হওয়ার চান্স খুব কম, কারণ এখান থেকে দেখে দেখে তুমি মানটা বসাতে পারবে। এরপর তাহলে ab যখন আমরা গুণ করব, মাইনাস a,
দেখো শূন্যর সঙ্গে এইটা গুণ করা মানে টোটালটা শূন্য, লিখার দরকার নাই। তাহলে তুমি লিখতে পারো শুধু এইটা, একের সঙ্গে শূন্য গুণ করো শূন্য, প্লাসে মাইনাসে মাইনাস, একের সঙ্গে বি গুণ, তাহলে এইটা আমরা পাচ্ছি। বা এখানে এ বি সমান কত হবে, এই দুটো যখন ডান দিকে লিখবো নিশ্চয়ই প্লাস এ আর প্লাস বি হবে। আমাদের প্রমাণটা দেখো 1/a প্লাস 1/b সমান 1 দেখাতে হবে। উভয় পক্ষে আমরা যদি একটা এ বি দিয়ে ভাগ করে দিই, উভয় পক্ষে এ বি দিয়ে তুমি ভাগ করে দাও, তবেই তো 1টা আসবে। এই লাইনটা কেউ নাও করতে পারো, আমি দেখানোর জন্য করছি। তাহলে বাম সাইডটা নিশ্চয়ই 1 চলে আসবে কেটে, যে এইটাকে যখন তুমি আলাদা আলাদা করে ভাঙবে কি আসবে, a বাই এ বি প্লাস বি বাই এ বি। এখানে দেখো a এর সঙ্গে a কাটবে, b এর সঙ্গে b কাটবে, ঠিক আছে। তাহলে কি থাকছে, এখান থেকে তুমি পাবে 1 সমান, এখানে কিছু নেই মানে 1 আছে, তাহলে 1/b আর এখান থেকে 1/a। দেখো এইটাই আমাদের প্রমাণ করতে বলেছিল, তুমি এইটাকে সাজিয়ে আগে পরে লিখতেই পারো। তুমি লিখতে পারো 1/a প্লাস 1/b সমান 1, এইটাই হচ্ছে আমাদের প্রমাণ করতে বলেছিল। বুঝতে পেরেছো? তাহলে এখান থেকে সরাসরি তুমি এইটা করতে পারো, দিয়ে এখান থেকে একবারে সরাসরি এইটা বলতে পারো, তাহলেই আমাদের প্রমাণ কমপ্লিট। ঠিক আছে, প্রমাণিত। ব্যাস, তাহলে যা যা অঙ্ক আজকে করানো হলো, এই অঙ্কগুলো তোমরা যদি একটু ভালো করে প্র্যাকটিস করে যাও, দেখবে এখান থেকে অনেক কোশ্চেন তোমরা পরীক্ষাতে কমন পেয়ে যাবে। ঠিক আছে, আর ক্লাসটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু সবাই কমেন্ট করে জানিও। আর এই ধরনের যদি কোনো অঙ্ক তোমাদের বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্টে জানাও, আমি পরের ভিডিও সেই অঙ্কগুলো নিয়েই করব। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দাও, এবং যারা নতুন দর্শক আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। ঠিক আছে, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।